গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের উপন্যাস শঙ্খনীল কারাগার। আজ দ্বিতীয় পর্ব। রোদের তেজ কমে আসছে। 4টে বেজে গেছে প্রায়। প্রচুর ঘেমেছি। বাসায় গিয়েই একটা দীর্ঘ গোসল সারব। অবেলায় ভাত আর খাবো না, চাটা খেয়ে দীর্ঘ ঘুম দেব। রাবেয়া কদিন ধরেই সিনেমা দেখার জন্য ঘ্যানর ঘ্যানর করছে। তাকে নিয়ে একদিন দেখলে হয় ইয়েলো স্কাই। বাসায় এসে দেখি গেটে তালা ঝুলছে, তালার সঙ্গে আটকানো ছোট্ট চিরকুট। খোকা, সবাই মিলে ছোট খালার বাসায় বেড়াতে গিয়েছি, সন্ধ্যার আগে ফিরব না, তুইও এসে পড়। রাবেয়া। ক্লান্তি লাগছিল খুব। কোথাও গিয়ে চাটা খেলে ভালো হতো। এই চিঠিটি সম্ভবত তোমাকেই লেখা। তাকিয়ে দেখি বেশ লম্বা নিখুঁত সাহেবী পোশাকে এক ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন। কপালের দুপাশের চুলে পাক ধরলেও এখনো বেশ শক্ত সমর্থ চেহারা। তুমি বলেছি বলে কিছু মনে করনি তো? ছেলের বয়সী তুমি। না না, আমি কিছু মনে করিনি। আপনাকে ঠিক চিনতে পারছি না। চিনবে কি করে? আমি তো পরিচিত কেউ নই। রাবেয়া বলে এ বাড়িতে একটি মেয়ে আছে না? জি, আমার বোন। ছোটবেলায় সে যখন স্কুলে পড়তো তখন তার সঙ্গে আমার পরিচয় হয়। তাকে দেখলে আমি গাড়িতে করে লিফট দিতাম। তাই নাকি? হ্যাঁ, বড় ভালো মেয়ে। অনেকদিন দেশের বাইরে ছিলাম, কিছুদিন হলো এসেছি। ভাবলাম মেয়েটিকে একবার দেখে যাই। এসে দেখি তালা বন্ধ। তালার সঙ্গে চিঠিখানা পড়ে দেয়াশলাই কিনতে গিয়েছি আর তুমি এসেছো। আপনাকে বসাই কোথায়? আসেন, চা খান এক কাপ। না, আমার ডায়াবেটিস, চা থাক। তুমি এই মেয়েটিকে এই চকলেটগুলো দিয়ে দিও, আচ্ছা? ভদ্রলোক কালো ব্যাগ খুলে চকলেট বের করতে লাগলেন। বিদেশে থাকাকালীন প্রায়ই মনে হতো মেয়েটির বিয়ে হয়ে যায়নি তো, হলে কোথায় হলো। না, বিয়ে হয়নি এখনো। আচ্ছা, তাহলে যাই, কেমন? রাবেয়া বেশ মেয়ে তো। পথের লোকজনদের সঙ্গে ছোট বয়সেই কেমন খাতির জমিয়েছে। এমন খাতির যে একেবারে বিদেশ থেকে চকলেট নিয়ে এসেছেন। চকলেট খাওয়া মেয়েটি এত বড় হয়েছে জানলে আর চকলেট আনতেন না নিশ্চয়ই। রাবেয়ার এমন আরো কয়েকজন বন্ধু আছে। একজন ছিল আবুর মা। কি যে ভালোবাসত রাবেয়াকে। রোজ একবার করে খোঁজ নেওয়া চাই। রাবেয়ার যেবার অসুখ হলো, টাইফয়েড, আবুর মা তার ঘর সংসার নিয়ে আমাদের বারান্দায় উঠে এলো। 15 দিনের মতো ছিল অসুখ। সে কদিন বুড়ি এখানেই ছিল। মা ভারী বিরক্ত হয়েছিলেন। মেয়ের অমঙ্গল হবে ভেবে তাড়িয়েও দিতে পারেননি। হঠাৎ একদিন আবুর মা আসা বন্ধ করে দিল। হয়তো চলে গিয়েছে অন্য কোথাও, কিংবা মারটারে গিয়েছে গাড়ি চাপা পড়ে। রাবেয়াকে ঠাট্টা করে সবাই আবুর মার সখী ডাকত। বাবা ডাকতেন আবুর নানি। রাবেয়া রাখত না মোটেই। আবুর মার সঙ্গে রাবেয়া হেসে হেসে কথা কইছে, ছবির মতো ভাসে চোখে। ও বুড়ি, আজ কত পেয়েছ? 2 শের সাইল আর 4 আনা পয়সা। এই কাপড়টা দিছে পুরান পল্টনের এক বেগম সাহেব। দেখি কি কাপড়? রাবেয়া গম্ভীর হয়ে কাপড় দেখত। ভালো কাপড়। ছাপটা বালা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছাপ। রাবেয়াটা বেশ পাগলাটে, ছোট বয়স থেকেই। ও, ইনি আবিদ হোসেন। রাবেয়া হাসি মুখে বলল। চকলেটের প্যাকেট পেয়ে সে খুব খুশি হয়েছে। কোথায় দেখা হয়েছে তার সঙ্গে? বাসায় এসেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ হলো। ছোটবেলায় তোকে নাকি লিফট দিতেন গাড়িতে। হ্যাঁ, স্কুলটা অনেক দূরে পড়ে গিয়েছিল। যাওয়ার সময় বাবার সঙ্গে যেতেন, আসবার সময় প্রায়ই এই ভদ্রলোকের সঙ্গে দেখা হতো। আমাদের দুজনের মধ্যে খুব খাতির হয়েছিল। দাঁড়া, সবটা বলি। চা বানিয়ে আনি আগে। ঘরে আলো জ্বলছিল না, বাইরে ভীষণ দুর্যোগ। অল্প একটু ঝড় বাদলা হলেই এখানকার কারেন্ট চলে যায়। ঘরে যে একটিমাত্র হ্যারিকেন ছিল, সেটা জ্বালিয়ে লুডো খেলা হচ্ছে। বাবাও খেলছেন বেশ সাড়া শব্দ করেই। রুনুর গলা সবচেয়ে উঁচুতে। সে কি বাবা, তোমার 4 হয়েছে, 5 চাললে যে? 5ই তো উঠল। আমার বুঝি চোখ নেই? এবার থেকে তোমার দান আমি মেরে দেব। অন্ধকার ঘরে বসে বৃষ্টি পড়া দেখছি। দেখতে দেখতে বর্ষা এসে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। টিনের চালে বাজনার মতো বৃষ্টি, অপূর্ব লাগে। রাবেয়া চা নিয়ে খাটে উঠে এলো। দুজনে চাদর গায়ে মুখোমুখি বসলাম। রাবেয়া বলল, গোড়া থেকে বলি। বল। 3তে পড়ি তখন, মর্নিং স্কুল। 11টায় ছুটি হয়ে গেছে। আমি আর উকিল সাহেবের মেয়ে রাহেলা বাসায় ফিরছি।
এমন সময় ওই ভদ্রলোক কি মনে করে লম্বা পা ফেলে আমাদের কাছে এলেন। আমায় বললেন, তোমরা কোথায় যাবে? চলো তোমাদের পৌঁছে দিই। গাড়ি আছে আমার, ওই দেখো দাঁড় করিয়ে রেখেছি। রাহেলা বলল, আমরা হেঁটে যেতে পারবো। না না, হেঁটে যাবে কেন? এসো এসো, গাড়িতে এসো। মিষ্টি খাবে তোমরা? নিশ্চয়ই খাবে, কি বলো? ভদ্রলোক আমাদের দিকে না তাকিয়ে ড্রাইভারকে বললেন, তুমি নেমে যাও, একটা রিক্সা করে জিনিসগুলো নিয়ে যাও, আমি বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে চড়ার লোভ ষোলানা আছে, আবার ভয় ভয় করছে। রাহেলা ফিসফিস করে বলল, ও কে রে ভাই? আমি মিথ্যা করে বললাম, আমাদের একজন চেনা লোক, চল বেরিয়ে আসি। রাহেলা বলল, ছেলে ধরা না তো? তখন চারদিকে খুব ছেলে ধরার কথা শোনা যেত। ছেলে ধরারা নাকি ছেলে মেয়ে ধরে নিয়ে হোটেলে বিক্রি করে দেয়, সেখানে মানুষের মাংস রান্না হয়। কে আবার মাংস খেতে গিয়ে একটা বাচ্চা মেয়ের কোড়ে আঙুল পেয়েছে, এই জাতীয় গল্প। রাহেলার কথা শুনে ভয় পেলেও হেসে উড়িয়ে দিয়ে বলেছি, ছেলে ধরা এমন হয় বুঝি? ভদ্রলোক গাড়ির দরজা খুলে আমাদেরকে ডাকলেন। উঠে বসলাম দুজনেই। মিষ্টির দোকান দেখে তো আমি হতভম্ব। মেঝেতে কার্পেট, দেয়ালে দেয়ালে ছোট ছোট লম্বা মাদুরে অদ্ভুত সব ছবি, টেবিলগুলির চারপাশে ধবধবে প্লাস্টিকের চেয়ার, প্রতিটি টেবিলে সবুজ কাঁচের ফুলদানিতে টাটকা ফুল। ঘরের মাঝখানটায় কাচের জারে রং বেরঙের মাছ। রাহেলা পাংশুমুখী বলল, আমার বড় ভয় করছে ভাই। বলো খুকিরা, কি খাবে? কোনো লজ্জা নেই, যত ইচ্ছা আর যত খুশি। আমি নিজে মিষ্টি খাই না, তোমরা খাও। ভদ্রলোক হড়বড়িয়ে কথা বলতে বলতে সিগারেট ধরালেন। রাহেলার দিকে তাকিয়ে বললেন, তোমার কি নাম খুকি? রাহেলা, পাংশু মুখে বলল রাহেলা। খাও খাও, লজ্জা করো না। রাহেলা কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ভয় করছে, আমি বাসায় যাব। অল্প দিনেই ভয় ভেঙে গেল আমাদের। ভদ্রলোকের সঙ্গে রোজ দেখা হতে লাগলো। তিনি যেন গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমাদের জন্যই। দেখা হলেই বলতেন, গাড়িতে করে বেড়াতে ইচ্ছে হয় খুকি? ড্রাইভার, মেয়ে দুটিকে নিয়ে একটু বেরিয়ে এসো। শুধু রাহেলাই নয়, মাঝে মাঝে অন্য মেয়েরাও থাকতো। তারা বলতো, রাবেয়া, কেউ যদি দেখে ফেলে তবে? এর মধ্যে আমি অসুখে পড়লাম। 1 মাসের মতো স্কুল কামাই। হাড় জিরজিরে রোগা হয়ে গেছি, পায়ের উপর দাঁড়াতে পারি না এমন অবস্থা। মাথার সব চুল পড়ে গেছে, আঙুল ফুলে গেছে। অফিস থেকে ফিরেই বাবা আমাকে কোলে নিয়ে বেড়াতেন। একদিন এমন বেড়াচ্ছেন, হঠাৎ দেখি ওই লোকটি গটগট করে এসে ঢুকছে গেট দিয়ে। মুখে সিগারেট, ঘন ঘন ধোঁয়া ছাড়ছে। বাবা অবাক হয়ে বললেন, কি চান আপনি? মেয়েটির অসুখ করেছে? হ্যাঁ। কি অসুখ? লিভার ট্রাবল। আপনি যদি বলেন আমি একজন বড় ডাক্তার পাঠাতে পারি, আমার একজন বন্ধু আছেন। বাবা একটু রেগে বললেন, মেয়েকে বড় ডাক্তার দেখাবো না টাকার অভাবে, এই ভেবেছেন আপনি? ভদ্রলোক বললেন, কাকে দেখেছেন আপনি যদি দয়া করে? শরাফত আলীকে। ভদ্রলোক খুশি হয়ে গেলেন। আমি শরাফতের কথাই বলছিলাম। বাবা বললেন, আপনি চলে যান। কেন এসেছেন এখানে? না মানে, আর আসবেন না। ভদ্রলোক খুব দ্রুত চলে গেলেন। কথাবার্তা শুনে মা বেরিয়ে বললেন, কি হয়েছে, কার সঙ্গে কথা বলছিলে? আবিদ হোসেন এসেছিল। যদিও আমি তখন খুব ছোট, তবু বাবা মা দুজনের ভাবভঙ্গি দেখেই আঁচ করেছিলাম এই লোকটি তাদের চেনা, এবং দুজনের কেউই চান না সে আসুক। তারপর তাকে আর দেখিনি। এই এতদিন পরে আবার এসেছেন চকলেট নিয়ে। লোকটা কে রে রাবেয়া? রাবেয়া জবাব দেবার আগেই বাবা ঢুকলেন। ভাত দিয়ে যাও মা, সকাল সকাল খেয়ে শুয়ে পড়ি। আগে চকলেট খাও বাবা, এই নাও। কে এনেছে চকলেট? খোকা, তুই নাকি? না বাবা, আবিদ হোসেন এনেছেন। বাবা একটু অবাক হয়ে বললেন, দেশে ফিরে এসে জানি না তো, এক জার্মান মেয়েকে বিয়ে করেছিল শুনেছিলাম, সেখানেই নাকি থাকবে। আমি বললাম, আবিদ হোসেন কে বাবা? আমার একজন বন্ধু মানুষ, রেলওয়ের ইঞ্জিনিয়ার, খুব ভালো সেতার বাজাতে জানে। সকাল সকাল খাওয়া সারা হলো। একটিমাত্র হ্যারিকেনে চারদিক ভৌতিক লাগছে। আমাদের বড় বড় ছায়া পড়েছে দেয়ালে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় উঠেছে হয়তো। শোঁ শোঁ আওয়াজ দিচ্ছে। মন্টু বলল, বাবা গল্প বলেন। কিসের গল্প, ভূতের? নিনু বলল, না আমি ভয় পাচ্ছি, হাসির গল্প বলেন। বাবা বললেন, রাবেয়া তুই একটা হাসির গল্প বল। রাবেয়ার হাসির গল্পটা তেমন জমল না। বাবা অবশ্য অনেকক্ষণ ধরে হাসলেন। রুনু বলল, মনে পড়ে আপা, মা একদিন এক কানা সাহেবের গল্প বলেছিল, সেদিন এমন ঝড় বৃষ্টি।
কোন গল্পটার কথা বলছিস? ওই যে সাহেব বাজারে গেছে গুড় কিনতে। মনে নেই তো গল্পটা, বলতো। রুনু চোখ বড় বড় করে গল্প বলে চলল। রুনুটা অবিকল মায়ের চেহারা পেয়েছে। এই বয়সে হয়তো মা দেখতে এমনই ছিলেন। কেমন অবাক লাগে, একদিন মা যে গল্প করে গেছেন সেই গল্পই তার এক মেয়ে করছে। পরিবেশ বদল হয়নি একটুও। সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আজও হচ্ছে। গল্প শেষ হতেই বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। টানা গলায় বললেন, শুয়ে পড়ো সবাই। শুয়ে শুয়ে আমার কেবলই মায়ের কথা মনে হতে লাগলো। বেশ কিছুদিন আগেও একদিন এরকম মনে পড়েছিল। সেকেন্ড ইয়ারের ক্লাস নিচ্ছি, হঠাৎ দেখি বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে যেন গল্প করছে। দেখা মাত্র ধক করে উঠল বুকের ভেতর। অবিকল মায়ের মতো চেহারা, তেমনি দাঁড়াবার ভঙ্গি, বিরক্তিতে কুঁচকে নিচের ঠোঁট কামড়ে ধরা। আমি এত বেশি বিচলিত হলাম যে ক্লাসে কি বলছি নিজেই বুঝতে পারছিলাম না। ক্লাস শেষ হলেই মেয়েটির সঙ্গে আলাপ করব, এই ভেবে প্রাণপণে ক্লাসে মন দিতে চেষ্টা করলাম। ক্লাস এক সময় শেষ হলো, মেয়েটিকে খুঁজে পেলাম না। সেদিনও সমস্তক্ষণ মায়ের কথা ভেবেছিলাম। সে রাতে অনেকদিন পর স্বপ্ন দেখলাম মাকে। মা ছোট্ট খুকি হয়ে গেছেন, ফ্রক পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ঘরময়। আমি বলছি, মা আপনি তো হইচই করবেন না, আমি ঘুমোচ্ছি। মা বললেন, বারে আমি বুঝি এক্কা দোক্কাও খেলবো না? খেলুন, তবে শব্দ করে নয়। তুই খেলবি আমার সঙ্গে খোকা? না, আমি কত বড় হয়েছি দেখছেন না, আমার বুঝি এসব খেলতে আছে? খুব অবাক হয়েছিলাম স্বপ্নটা দেখে। এমন অবাস্তব স্বপ্ন দেখে মানুষ। মায়ের চারদিকের রহস্যের মতো স্বপ্নটাও ছিল রহস্যময়। চারদিকে রহস্যের আবরণ তুলে তিনি আজীবন আমাদের চেয়ে আলাদা হয়েছিলেন। শুধু কি তিনি, তার পরিবারের অন্য মানুষগুলিও ছিল ভিন্ন জগতের মানুষ, অন্তত আমাদের কাছে। মাঝে মাঝে বড় মামা আসতেন বাসায়। বাবা তটস্থ হয়ে থাকতেন সারাক্ষণ। দৌড়ে মিষ্টি আনতে যেতেন। রাবেয়া গলদঘর্ম হয়ে চা করত, নিমকি ভাজত। বড় মামা সিকি কাপ চা আর আধখানা নিমকি খেতেন। যতক্ষণ থাকতেন অনবরত পা নাচাতেন আর সিগারেট ফুঁকতেন। আমাদের দিকে কখনো মুখ তুলে তাকিয়েছেন বলে মনে পড়ে না। বাবা অবশ্যই এক এক করে আমাদের নিয়ে যেতেন তার সামনে। আমরা নিজেদের নাম বলে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতাম। মামা ভীষণ অবাক হয়ে বলতেন, এরা সবাই শিরিনের ছেলে মেয়ে? কি আশ্চর্য! আশ্চর্যটা যে কি কারণে তা বুঝতে না পেরে আমরা মুখ চাওয়াচাই করতাম। মামা রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলতেন, বুঝলেন আজহার সাহেব, শিরিন ছোটবেলায় মোটেই ছেলে মেয়ে দেখতে পারত না, আর তারই কিনা এতগুলি ছেলে মেয়ে। এই যে এটি কি বড় ছেলে? মামা আঙুল ধরে রাখতেন আমার দিকে। আমি ঘাড় নাড়তাম। মামা বলতেন, কি পড়া হয়? 9-এ পড়ি। বাবা অতিরিক্ত রকমের খুশি হয়ে বলতেন, খোকা 8-এর বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, জন নিয়ে পরীক্ষা দিয়েছিল, স্কুল থেকে একটা মেডেল দিয়েছে, গোল্ড মেডেল। রাবেয়া, যাও তো মা, মেডেলটা তোমার মামাকে দেখাও, ছোট ট্রাঙ্কে আছে। ব্লেডের মতো পাতলা মেডেলটা মামা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন। আবেগশূন্য গলায় বলতেন, শিরিনের মতো মেধাবী হয়েছে ছেলে। শিরিন ম্যাট্রিকুলেশনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল। বলতে বলতে মামা গম্ভীর হয়ে যান। অপ্রাসঙ্গিকভাবে বলেন, আমাদের পরিবারটাই ছিল অন্য ধরনের, হাসি খুশি পরিবার। বাড়ির নাম ছিল কারাকানন। দেয়ালের আড়ালে ফুলের বাগান। শিরিন নিজেই দিয়েছিল নাম। মা আসতেন আরও কিছু পরে, খুব কম সময় থাকতেন। আমরা বেরিয়ে আসতাম সবাই। এক সময় দেখতাম মুখ কালো করে মামা উঠে যেতেন। মা শুয়ে শুয়ে কাঁদতেন সারা দুপুর। আমরা মনমরা হয়ে ঘুরে বেড়াতাম। কিছুই ভালো লাগতো না। সেই অল্প বয়সেই মাকে কি গভীরভাবেই না ভালোবেসেছিলাম। অথচ তিনি ছিলেন খুবই নিরাসক্ত ধরনের। কথাবার্তা বলতেন কম, নিঃশব্দে হাঁটতেন, নিচু গলায় কথা বলতেন। মাঝে মাঝে মনে হতো বড় রকমের হতাশায় ডুবে গেছেন। তখন সময় কাটাতেন বিছানায় শুয়ে শুয়ে। প্রয়োজনের কথাটিও বলতেন না। ঘরের কাজ রাবেয়া আরেকটা ঠিকে ঝিমিলে করত। বিষণ্ণতায় ডুবে যেত সারা বাড়ি। বাবা অফিস থেকে এসে চুপচাপ বসে থাকতেন বারান্দায়। রাবেয়া চা এনে দিত। বাবা ফিসফিস করে বলতেন, তোর মাকে দিয়েছিস? না, মা খাবে না। আহা, দিয়েই দেখ না। ভাতই খায়নি দুপুরে। ও। রুনু ঝুনু সকাল সকাল বই নিয়ে বসত। গলার সমস্ত জোর দিয়ে পড়ত দুজনে। বাবা কিছুক্ষণ বসতেন তাদের কাছে, আবার যেতেন রান্নাঘরে রাবেয়ার কাছে। কিছুক্ষণ পরই আবার উঠে আসতেন আমার কাছে। ইতস্তত করে নিতান্ত অপ্রাসঙ্গিক ব্যাপার উত্থাপন করতেন। খোকা,
তোদের কলেজে মেয়ে প্রফেসর আছে? আছে। বিয়ে হয়েছে নাকি? হয়েছে কারো কারো। সবগুলির নিশ্চয়ই হয়নি। কলেজের মেয়ে প্রফেসরদের বিয়ে হয় না। কিংবা হয়তো জিজ্ঞেস করেন, তোর কোনোদিন রাতের বেলা পানির পিপাসা পায়? পায় মাঝে মাঝে। কি করিস তখন? পানি খাই, আর কি করব? খালি পেটে পানি খেতে নেই, এরপর থেকে বিস্কুট এনে রাখবি, আধখানা খেয়ে এক ঢুক পানি খাবি, বুঝলি তো? বুঝেছি। কথা বলবার জন্যই কথা বলা। মাঝে মাঝে মার উপর বিরক্তি লাগত। কেন, আমরা কি দোষ করেছি? এমন করবেন কেন আমাদের সঙ্গে? অবশ্যই বিপরীত ব্যাপারও হয়। অদ্ভুত প্রসন্নতায় মা ভরে ওঠেন, বেছে বেছে শাড়ি পরেন, লম্বা বেনি করে চুল বাঁধেন। মন্টু অবাক হয়ে বলে, মা, তোমাকে অন্য বাড়ির মেয়ের মতো লাগছে। মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি বললি মন্টু? বললাম তোমাকে অন্যরকম লাগছে, তুমি যেন বেড়াতে এসেছ আমাদের বাড়ি। রুনু বলে ওঠে, মন্টুটা বড় বোকা, তাই না মা? মা হেসে হেসে রাবেয়াকে জিজ্ঞেস করেন, ও রাবেয়া, তোর গান ভালো লাগে? হ্যাঁ মা, খুব। আমার বড়দাও ভারী গান পাগল ছিলেন। রোজ রাতে আমরা ছাদে বসে রেকর্ড বাজাতাম। চিন্ময়ের রবীন্দ্রসঙ্গীত যা ভালোবাসত বড়দা। মা, তুমিও তো গান জানো, তোমার নাকি রেকর্ড আছে গানের? মা রাবেয়ার দিকে তাকিয়ে অল্প অল্প হাসেন, খুশি খুশি গলায় বলেন, স্কুলে যখন পড়ি তখন রেকর্ড হয়েছিল। মেজবাউদ্দিন ছিলেন তখন রেডিওর রিজিওনাল ডাইরেক্টর, তিনি সব করেছিলেন। এক পিঠে আমার, এক পিঠে পিনু হকের। পিনু হককে চিনিস না? এখন তো সিনেমায় খুব প্লেব্যাক গায়, খুব নাকি নাম ডাক। তখন এতটুকু মেয়ে, আমার চেয়েও ছোট। যদিও আমরা সবাই জানতাম গানের একটা রেকর্ড আছে, তবু গানটি শুনিনি কেউ। পুরনো রেকর্ড বাজারে পাওয়া যেত না। নানার বাড়িতে যে কপি আছে সেটি আনার কথা কখনো মনে পড়েনি। মা কিন্তু কোনোদিন গান গেয়ে শোনাননি, এমনকি ভুল করেও নয়। মার প্রসন্ন দিনগুলির জন্য আমরা আগ্রহে অপেক্ষা করতাম। কি ভালোই না লাগতো। বাবা নিজে তো মহা খুশি, কি যে করবেন ভেবেই পাচ্ছেন না। অফিসের কোন কলিগ কি করেছে তাই কমিক করে হাসাতেন আমাদের। বাবা খুব ভালো কমিক করতে পারতেন। অফিসের ছোটবাবু কেমন করে ল্যাংচাতে ল্যাংচাতে বড়বাবুর চেম্বারে হাজিরা দিতেন তা এত সুন্দর করে দেখাতেন, হাসতে হাসতে গড়িয়ে পড়তাম আমরা। মা বলতেন, আর নয়, পেট ব্যথা করছে আমার। ঝুনু চোখ বড় করে বলতো, রাবেয়া আপা, বাবা খুব ভালো জোকার, তাই না? রাবেয়া রেগে গিয়ে বলতো, মারবো থাপ্পড়, বাবাকে জোকার বলছে। দেখছো বাবা, মেয়ের কেমন পিছলে বুদ্ধি হয়েছে। বাবা বলতেন, ঝুনুর আমার এই এতটা বুদ্ধি, যাও তো রুনু ঝুনু, একটু নাচ দেখাও। কিটকির কাছে শেখা আনাড়ি নাচ নাচত দুজনে। মা মুখে মুখে তবলার বোল দিতেন। বাবা বলতেন, বাহ রে বেটি বাহ, কি সুন্দর শিখেছে, বাহ, এবার মন্টু শোনা এটি গান গাও। বলবার অপেক্ষা মাত্র মন্টু যেন তৈরি হয়েছিল, সঙ্গে সঙ্গে শুরু। কাবেরী নদী জলে, শুধু এই গানটির সে 6 লাইন জানে। 6 লাইন শেষ হওয়া মাত্র বাবা বলতেন, ঘুরে ফিরে ঘুরে ফিরে। মন্টু ঘুরে ফিরে একই কলি বারবার গাইত। ভালো গানের গলা ছিল। ছেলে মানুষ হিসেবে অবশ্য গলা মোটা, চড়ায় উঠতে পারত না, তবে চমৎকার সুরজ্ঞান ছিল। মাঝে মাঝে সময় দেখা যেত রাবেয়া এক ফাঁকে চা বানিয়ে এনেছে। বিশেষ উপলক্ষ বলেই রুনু ঝুনু মন্টু আধ কাপ করে চা পেত সেদিন। সুখের সময়গুলি খুব ছোট বলেই অসম্ভব আকর্ষণীয় ছিল, ফুরিয়ে যেত সহজেই, কিন্তু সৌরভ থাকত অনেক অনেক দিন। ভাবতে ভাবতে রাত বেড়ে গেল। মানুষের চিন্তা যতই অসংলগ্ন মনে হোক, কিন্তু তলিয়ে দেখলে সমস্ত কিছুতেই বেশ একটা ভালো মিল দেখা যায়। বৃষ্টির রাতে গল্প বলা থেকে ভাবতে ভাবতে কোথায় চলে এসেছি। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। চারদিকে ভিজে আবহাওয়া, ঠান্ডা বাতাস বইছে। বিদ্যুৎ চমকানিতে ক্ষণিকের জন্য নীলাভ আলো ছড়িয়ে পড়ছে। গলা পর্যন্ত চাদর টেনে ঘুমিয়ে পড়লাম। মা গো, এত ঘুমোতেও পারেন? কিটকি হাসি মুখে দাঁড়িয়ে আছে সামনে। কাল সারা রাত ঘুমাননি না? দেরিতে ঘুমিয়েছি। তুই যে এত সকালে শাড়ি পরেছিস, চিনতে পারছি না মোটেই, রীতিমতো ভদ্রমহিলা। আগে কি ছিলাম, ভদ্রলোক? না, ছিলি ভদ্র বালিকা। বেশ লম্বা দেখাচ্ছে শাড়িতে। কত লম্বা তুই? 5 ফুট 1 ইঞ্চি। বস, মুখ ধুয়ে আসি। কলঘরে যাওয়ার পথে রাবেয়ার সঙ্গে দেখা, চায়ের ট্রে নিয়ে যাচ্ছে ভেতরে। ও খোকা, কিটকি বেচারি কখন থেকে বসে আছে, ঘুম ভাঙে না তোর?
রাতে কি চুরি করতে গিয়েছিলি? হাত মুখ ধুয়ে এসে বসলাম কিটকির সামনে। সবুজ রঙের শাড়ি পরেছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক, কপালে জলজল করছে নীল রঙের টিপ। কিটকি বলল, বলুন তো কি জন্যই সাত সকালে এসেছি? কোনো খবর আছে বোধহয়। বলুন না, কি খবর? দল বেঁধে পিকনিকে যাবি তাই না? কিছুটা ঠিক। আমরা ম্যানিলা যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ম্যানিলা। 5 বছরের চুক্তিতে আব্বা যাচ্ছেন এই ডিসেম্বরে। কি যে ভালো লাগছে আমার। খুশিতে ঝলমল করে উঠল কিটকি। বুকে ধক করে একটা ধাক্কা লাগলো আমার। খুব খুশি লাগছে তোর? হ্যাঁ, খুব। আমাদের জন্য খারাপ লাগবে না? লাগবে না কেন, খুব লাগবে। আমি চিঠি লিখব সবাইকে। কিটকি, দেখি তোর হাত। হাত কি দেখবেন? ইতস্তত করে হাত বাড়িয়ে দেয় কিটকি। লাল টুকটুকে এতটুকু ছোট্ট হাত। হাত দেখতে জানেন আপনি? এতদিন বলেননি তো। ভালো করে দেখবেন কিন্তু, সব বলতে হবে। কিটকির নরম কোমল হাতে হাত রেখে আমি আশ্চর্য যাতনায় ছটফট করতে থাকি। কি দেখলেন বলুন? বলুন না। ও এমনি, আমি হাত দেখতে জানি না। তবে যে দেখলেন? কি জন্য দেখলাম বুঝতে পারিসনি? তুই তো ভারী বোকা। কিটকি হাসি মুখে বলল, বুঝতে পারছি। কি বুঝতে পারলি? বুঝতে পারছি যে আপনিও বেশ বোকা। কিটকিরা ডিসেম্বরের 9 তারিখে চলে গেল। অ্যারোড্রামে অনেক লোক হয়েছিল। রাবেয়াকে নিয়ে আমিও গিয়েছিলাম সেখানে। কিটকির যে এত বন্ধু আছে তা জানতাম না। হেসে হেসে সবার সঙ্গেই সে কথা বলল। কিটকিকে মনে হচ্ছিল একটি সবুজ পরী। সবুজ শাড়ি, সবুজ জুতো, সবুজ ফিতে, এমনকি কাঁধের মস্ত ব্যাগটাও সবুজ। রাবেয়াকে বললাম, কিটকিকে কি সুন্দর মানিয়েছে দেখেছিস? তুই এমন মিল করে সাজ করিস না কেন? সাজ দেখে যদি তোর মতো কোনো পুরুষ হৃদয় ভেঙে যায় সেই ভয়ে। খালা লাউঞ্জের এক কোনায় বসেছিলেন, ইশারায় কাছে ডাকলেন, চললাম রে তোদের ছেড়ে। ফিরবেন কবে? কে জানে কবে। কর্তার মর্জি হলেই ফিরব। 5 বছরের মেয়াদ। কি রে রাবেয়া, হাসছিস কি দেখে? রাবেয়া হাত তুলে দেখালো এক মেম সাহেব তার বাচ্চা ছেলেটিকে নিয়ে বিষম বিব্রত হয়ে পড়েছেন। বাচ্চাটা দমাদম ঘুষি মারছে মাকে, কিছুতেই শান্ত করানো যাচ্ছে না। সবাই হাসি মুখে দেখছে ব্যাপারটা। খালা বললেন, তুই তো বড় ছেলে মানুষ রাবেয়া, কত বয়স হলো তোর? আমি যখন 7-এ পড়ি তখন তোর জন্ম হলো। তার মানে? সে কি, তোর যে 30 পেরিয়েছে। কি ব্যাপার, বুড়ি হয়ে গেলি যে, এখনো বিয়ে হলো না? কি মুশকিল। রাবেয়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আমি চোখ তুলে রাবেয়ার দিকে তাকাতে পারছিলাম না। এমন অবিবেচকের মতো কথা বুঝি শুধু মেয়েদের পক্ষেই বলা সম্ভব। রাবেয়ার চোখ চকচক করছে, কে জানে কেঁদে ফেলবে কিনা। আমি হাত ধরলাম রাবেয়ার। আমরা যাই খালা। খালুজান কোথায়? বুকিংয়ে কি যেন আলাপ করছেন। তাকে সালাম দিয়ে দেবেন। খোদা হাফেজ। কিটকির সঙ্গে গেটে দেখা। তার এক বান্ধবীর সঙ্গে হো হো করে হাসছিল। যাই কিটকি। সে কি, প্লেন ছাড়তে এখনো 40 মিনিট। না রে, একটু সকাল সকাল যেতে হবে, কাজ আছে। রাবেয়া এমন মুখ কালো করে রেখেছেন কেন? রাবেয়া থতমত খেয়ে বলল, তুই চলে যাচ্ছিস তাই। চিঠি দিবি তো? রাবেয়া আমার চেয়ে 6 বছরের বড়। এই বছর 31-এ পড়েছে। অথচ কি বাচ্চা মেয়ের মতো হাত ধরে আসছে আমার পিছে পিছে। মাথায় আবার মস্ত ঘোমটাও দিয়েছে। রিকশায় উঠে জড়সড় হয়ে বসে রইল সে। রাবেয়া, চুপ করে আছিস যে? তুই নিজেও তো চুপ করে আছিস। তুই মুখ কালো করে রাখলে বড় খারাপ লাগে। তুই কি মনে কষ্ট পেয়েছিস? রাবেয়া ফিসফিস করে বলল, আমি কখনো কারো কথায় কষ্ট পাই না। আজ খালার কথা শুনে বড় খারাপ লাগছে। নির্জন রাস্তায় রিকশা দ্রুত চলছে। রিকশার দুলুনিতে রাবেয়াটা কাঁপছে অল্প অল্প। মাথায় গন্ধ তেল দিয়েছে বুঝি, তার মৃদু সুবাস পাচ্ছি। রাস্তায় কি ধুলো। রাবেয়ার বাঁ হাত অবসন্নভাবে পড়ে আছে আমার কোলে। খালার কথা এখনো মনে গেঁথে রেখেছিস? খালার কি মাথা ঠিক আছে? না, তা নয়। যাই হোক, বাদ দে, অন্য কথা বল। কি কথা? কিটকির জন্য তোর খারাপ লাগছে? তা লাগছে, যতটা ভাবছিস ততটা নয়। রাবেয়া অল্প হেসে চুপ করল। তার যে এতটা বয়স হয়েছে মনেই হয় না। ওই তো সেদিন কারা যেন দেখতে এলো।
বুড়ো ভদ্রলোক মাথা দুলিয়ে বললেন, মেয়ে আপনার ভালো, লক্ষ্মী মেয়ে, দেখেই বুঝেছি। বয়সও বেশি নয়, তবে কিনা আজকালকার আধুনিক ছেলে, তাদের কাছে রূপ মানেই হলো ধবধবে ফর্সা। বলেই ভদ্রলোক হায়নার মতো হে হে করে হাসতে লাগলেন। গান জানো মা? কোনো বাজনা? এই ধরো গিটার ফিটার? আজকাল আবার এসবের খুব কদর। জি না, জানি না। এবার বরের এক বন্ধু এগিয়ে এলেন। আপনি কি মডার্ন লিটারেচার কিছু পড়েছেন? না, পড়িনি। ইবসেনের নাম নিশ্চয়ই শুনেছেন? জি না, শুনিনি। বিয়ে ভেঙে গেল। আরও একবার সবকিছু ঠিকঠাক, ছেলেটিও ভালো, অথচ রাবেয়াই বেঁকে বসল। ও ছেলে বিয়ে করব না। কেন বলতো? ছেলে দেখে পছন্দ হচ্ছে না? না না, পছন্দ হবে না কেন, বেশ ভালো ছেলে। তবে বেতন কম পাচ্ছে বলে? ছি, সেজন্য কেন হবে? আর বেতন কমই বা কি? ঠিক করে বলতো, অন্য কোনো ছেলেকে দেখে ভালো লেগেছে? গাধা, সিনেমা দেখে দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। কি জন্য বিয়ে করবি না বল? ছেলেটা বড় বাচ্চা, বয়সে ওর 1.5 গুণ বড় আমি। আমার ভীষণ লজ্জা করছে। তাছাড়া একটা কথা বলি তোকে খোকা। বল। বিয়ে টিয়ে করতে আমার একটু ইচ্ছে হয় না, ওটা একটা বাজে ব্যাপার। অজানা অচেনা একটা ছেলের সঙ্গে শুয়ে থাকা, ছি। রিকশা দ্রুত চলছে, রাবেয়া চুপ করে বসে। রোদের লালচে আঁচে রাবেয়ার মুখটাও লালচে হয়ে উঠেছে। কি ভাবছে সে কে বলবে? রুনু টেবিল ল্যাম্প জ্বালিয়ে কি যেন একটা লিখছিল। আমাকে দেখেই হকচকি উঠে দাঁড়ালো। লেখা কাগজটা সন্তর্পণে আড়াল করে বলল, কি দাদা? কোথায় কি? কি করছিলি? রুনু টেনে টেনে বলল, অঙ্ক করছিলাম। বলতে গিয়ে যেন কথা বেঁধে গেল মুখে। একটু বিস্মিত হয়েই বেরিয়ে এলাম। রুনু কি কাউকে ভালোবাসার কথা লিখছে? বিচিত্র কিছু নয়, ওর যা স্বভাব, অকারণেই একে ওকে চিঠি লিখে ফেলতে বাধবে না। রুনু ঝুনু দুজনেই মস্ত বড় হয়েছে, আগের চেহারার কিছুই অবশিষ্ট নেই। স্বভাবও বদলেছে কিছুটা। দুজনেই অকাতরে হাসে, সারাদিন ধরেই হাসির শব্দ শুনি। কিছু না কিছু নিয়ে খিলখিল লেগেই আছে। ও মা গো, ঝুনুকে এই শাড়িতে কাজের বেটির মতো লাগছে, হিহি। ও রুনু, দেখ দেখ রাবে আপা কি করছে, হিহি। আপা শোন, আজ সকালে কি হয়েছে? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আবার অতি সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া, মুখ দেখা দেখি বন্ধ। কিছুক্ষণের ভেতরে আবার মিটমাট। লুকিয়ে লুকিয়ে ম্যাটিনিতে সিনেমা দেখা, সাজগোজের দিকে প্রচণ্ড নজর, সব মিলিয়ে বেশ একটা দ্রুত পরিবর্তন। আগের যে রুনুঝুনুকে চিনতাম, এরা যেন সেই রুনুঝুনু নয়। বিশেষ করে সেই গোপন চিঠি লেখার ভঙ্গিটা খট করে চোখে লাগে। রাবেয়া মোড়ায় বসে সোয়েটার সেলাই করছিল। তাকে বললাম, আচ্ছা, কোনো ছেলের সঙ্গে কি রুনুর চেনা জানা হয়েছে নাকি? রাবেয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কিটকির কথা রাত দিন ভেবে ভেবে তোর এমন হয়েছে। কিটকির চিঠি পাসনি নাকি? না, আমার যেন কেমন সন্দেহ হলো। শরীফ সাহেবের ছেলেটা দেখি প্রায়ই আসে, মনসুর বোধহয় নাম। আসে, আসুক না। যখন ন্যাংটা থাকতো তখন থেকে এ বাড়িতে এসে খেলেছে রুনুঝুনুর সঙ্গে। যখন খেলেছে তখন খেলেছে, এখন রুনুঝুনুও বড় হয়েছে, ও নিজেও বড় হয়েছে। কি বাজে ব্যাপার নিয়ে ফ্যাচফ্যাচ করছিস? বেশ তো, যদি ভালোবাসাবাসি হয় বিয়ে হবে। মনসুর চমৎকার ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করে কোথায় যেন চাকরিও পেয়েছে। এক কথায় সমস্যার সমাধান করে রাবেয়া সেলাইয়ে মন দিল। মন্টুটারও ভীষণ পরিবর্তন হয়েছে, মস্ত জোয়ান। পড়াশোনায় তেমন মন নেই, প্রায়ই অনেক রাতে বাড়ি ফেরে। কি এক কায়দা বের করেছে, বাইরে থেকেই টুকুস করে বন্ধ দরজা খুলে ফেলে। পত্রিকায় নাকি মাঝে মাঝে তার কবিতা ছাপা হয়। যেদিন ছাপা হয় সেদিন লজ্জায় মুখ তুলে তাকায় না, যেন মস্ত অপরাধ করে ফেলেছে এমন হাবভাব। চমৎকার গানের গলা হয়েছে, গানের মাস্টার রেখে শেখালে হয়তো ভালো গাইয়ে হতো। মাঝে মাঝে আপন মনে গায়, কোনো কোনো দিন নিজেই অনুরোধ করি, মন্টু একটা গান করতো। কোনটা? চাঁদের হাসি বাদ ভেঙেছে। রবীন্দ্রসঙ্গীত না, একটা আধুনিক গাই, শোনো। বাতি নিভিয়ে দে, অন্ধকারে গান জমবে। বাতি নিভিয়ে গান গাওয়া হয়, এবং গানের গলা শুনলেই বাবা টুকটুক করে হাজির। বাবার শরীর ভীষণ দুর্বল হয়েছে, হাঁপানি বাত সব একসঙ্গে চেপে ধরেছে। বিকেলবেলা একটু হাঁটেন, বাকি সময় বসে বসে কাটে। রাবেয়া রাত 8টা বাজতেই গরম তেল এনে বুকে মালিশ করে দেয়। বাবা তখন বিড়বিড় করে আপন মনে কথা বলেন।
রাবেয়া বলে, একা একা কি বলছেন বাবা? না মা, কিছু বলছি না, কি আর বলবো। একটু আরাম হয়েছে? হবে না কেন মা, তোর মতো মেয়ে যার আছে তার হাজার দুঃখ কষ্ট থাকলেও কিচ্ছু হয় না। লক্ষ্মী মা আমার, আমার সোনার মা। আহ বাবা, কি বলেন, লজ্জা লাগে। তাহলে থাক, মনে মনে তোর গুণ গাই। বাবা চুপ করেন। সবচেয়ে ছোট যে নিনু, সেও দেখতে দেখতে বড় হয়ে গেল। মার চেয়েও রূপসী হয়েছে সে। পাতলা ঠোঁট, একটু থ্যাবড়া নাক, বড় বড় ভাষা চোখ, সবসময় ছলছল করছে। ওই তো সেদিন হামাগুড়ি দিয়ে বেড়াতো, থ থ থ বলে আপন মনে গান করত। আজ একা একা স্কুলে যায়, সাবলীল গর্বিত হাঁটার ভঙ্গি। একটু পাগলাটে হয়েছে সে। স্কুল থেকে ফিরে এসেই বই খাতা ছুঁড়ে ফেলে মেঝেতে, তারপর জাপটে ধরে রাবেয়াকে। ছাড় ছাড়, কি করিস, ছাড়। না, ছাড়ব না। কি বাজে অভ্যাস হয়েছে তোর। ও, হাত মুখ ধুয়ে চা খা। পরে খাবো, এখন তোমাকে ধরে রাখবো। বেশ, থাক ধরে। রাবেয়া পা, কি? কোলে নাও। এত বড় মেয়ে, কোলে নেব কি রে বোকা? না না, নিতেই হবে। তারপর দেখি নিনু রাবেয়ার কোলে উঠে লাজুক হাসি হাসছে। আমার সঙ্গেও বেশ ভাব হয়েছে তার। রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে আমার বিছানায় উঠে এসে বালিশ নিয়ে কিছুক্ষণ দাপাদাপি করে। কি হচ্ছে রে নিনু? যুদ্ধ যুদ্ধ খেলছি দাদা। কি? গল্প বলবে কখন? আরো পরে, এখন পড়াশোনা করো। আমি পড়ব না, যুদ্ধ যুদ্ধ খেলবো। বেশ, খেলো। তুমি খেলবে দাদা? না। আসো না, এই বালিশটা তুমি নাও। হ্যাঁ, এবার মারো তো দেখি আমাকে। রাবেয়ার আগের হাসি খুশি ভাব আর নেই। সারাক্ষণ দেখি একা একা থাকে। অনেক রাত পর্যন্ত তার ঘরে বাতি জ্বলে। রাত জেগে সে কি করে কে জানে। রাবেয়াটার জন্য ভারী কষ্ট হয়। বিয়ে করল না শেষ পর্যন্ত। মেঘে মেঘে বেলা তো আর কম হয়নি। আমি মনে প্রাণে চাই তাকে হাসি খুশি রাখতে। মাঝে মাঝে বলি, রাবেয়া, সিনেমা দেখবি? না। চল না, যাই সবাই মিলে, কতদিন ছবি দেখি না। তুই যা রুনুঝুনুদের নিয়ে, কত কাজ ঘরের। যা কাজ রুনুঝুনি করতে পারবে। আয়, তুই আর আমি দুজনে যাই। না রে, ইচ্ছা করছে না। তাহলে চল একটু বেরিয়ে আসি। কোথায়? তুই যেখানে বলিস। আজ থাক। আমি অস্বস্তিতে ছটফট করি। রাবেয়ার দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা হয়, যেন তার মানসিক দুঃখ কষ্টের অনেকটা দায়ভাগ আমার। একদিন রাবেয়া নিজেই বলল, চল খোকা, বেরিয়ে আসি। আমি খুশি হয়ে বললাম, চল, আজ সারাদিন ঘুরবো। বল, কোথায় কোথায় যাবি? প্রথমে যাব আমার এক বন্ধুর বাসায়। একটা রিক্সা নে। রিক্সা যে বাড়ির সামনে থামলো তা দেখে চমকালাম। রাজপ্রাসাদ নাকি? বাড়ির সামনে কি প্রকাণ্ড ফুলের বাগান। আমি বললাম, রাবেয়া, তুই ঠিক জায়গায় এসেছিস তো। কার বাড়ি এটা? আবিদ হোসেনের, ওই যে ছোটবেলায় আমাকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিত। বাসা চিনলি কি করে? এসেছিলাম তো তার সঙ্গে বাসায়। আবিদ হোসেন বাসায় ছিলেন না। একজন বিদেশিনী মহিলা খুব আন্তরিকভাবে আমাদের বসতে বললেন। কি দরকার বারবার জিজ্ঞেস করলেন। চমৎকার বাংলা বলেন তিনি। রাবেয়া বলল, কোনো প্রয়োজন নেই, এমনি বেড়াতে এসেছি। ছোটবেলায় তিনি আমার খুব বন্ধু ছিলেন। ভদ্রমহিলা কফি করে খাওয়ালেন। বেরিয়ে আসবার সময় মস্ত বড় বড় কটি গোলাপ তুলে তোড়া করে দিলেন রাবেয়ার হাতে। একজন অপরিচিত বিদেশিনীর এমন ব্যবহার সত্যি আশা করা যায় না। রাবেয়া বেরিয়ে এসে বলল, চল খোকা, এই ফুলগুলি মার কবরে দিয়ে আসি। এই 3টা দিবি তুই, বাকি 3টা আমি দেব। আয় যাই। বেশ কেটে যাচ্ছে দিন। কিটকিট চিঠি হঠাৎ মাঝে মাঝে এসে পড়ে। কেমন আছেন, ভালো আছি গোছের। একঘেয়ে জীবনের মধ্যে এইটুকুই যেন ব্যতিক্রম। হঠাৎ করে একদিন সবার একঘেয়েমি কেটে গেল। মনসুরের বাবা এক সন্ধ্যায় বেড়াতে এসে অনেক ভনিতার পর বাবাকে বললেন, আপনার মেয়ে রুনুকে যদি দেন আমাদের কাছে, বড় খুশি হই। মনসুরের নিজের খুব ইচ্ছা। মনসুরকে আপনি ছোটবেলা থেকেই তো দেখছেন। চাকরি পেয়েছে চিটাগাং স্টিল মিলে, 900 টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। তাছাড়া আপনার মেয়েরও মনে হয় অমত নেই। বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। 12ই আশ্বিন বিয়ের দিন ঠিক হয়ে গেল। 1 মিনিটে বদলে গেল সারাটা বাড়ি। বাবার সমস্ত অসুস্থতা কোথায় যে পালালো।
বিয়ে নিয়ে এর সঙ্গে আলাপ করা, ওর কাছে যাওয়া, বাজারের হাল অবস্থা দেখা, মেয়েকে কি দিয়ে সাজিয়ে দেবেন সে সম্বন্ধে খোঁজ নেয়া, এক মুহূর্ত বিশ্রাম রইল না তার। মন্টু তার বন্ধুদের নিয়ে এসে সারাক্ষণই হইচই করছে। গেট কোথায় হবে, ইলেকট্রিকের বাল্বে সাজানো হবে কিনা, কার্ড কটে ছাপাতে হবে, নিমন্ত্রণের ভাষা কীরকম হবে, এ নিয়ে তার ব্যস্ততা প্রায় সীমাহীন। রাবেয়াকে নিয়ে আমি কেনাকাটা করতে প্রায় প্রতিদিনই বেরিয়ে যাই। ঝুনুটা সারাক্ষণ আহ্লাদি করে বেড়ায়। শীতের শুরুতে ঠান্ডা আবহাওয়াতে এমনিতে একটু উৎসবের ছোঁয়াচ থাকে, বিয়ের উৎসবটা যুক্ত হয়েছে তার সাথে। রুনুর চাঞ্চল্য কমে গেছে, হইচই করার স্বভাব মুছে গেছে একেবারে। সারাদিন শুয়ে শুয়ে গান শোনে। একটু যে কোথাও যাবে, আমাদের সঙ্গে কিংবা বাইরের বারান্দায় এসে বসবে, তাও নয়। দুপুরটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, বড় ভালো লাগে দেখে। যদি বলি, কী রে রুনু, বিয়ের আগেই বদলে গেছিস দেখছি। যাও দাদা, ভালো লাগে না। তোর চিটাগাংয়ের বাড়িতে বেড়াতে গেলে খাতির যত্ন করবি তো? না, করব না, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখব। রুনুর চোখ জলজল করে। সারা শরীরে আসন্ন উৎসবের কি গভীর ছায়া। মনসুর দেখি প্রায়ই আসে। একদিন সিনেমার টিকিট নিয়ে এলো রুনু ঝুনুর জন্য। রুনু কিছুতেই যাবে না। রুনু বলল, নিনুকে নিয়ে যাক। নিনুও যাবে না। আমার জন্য তো আনেনি, আমি কেন যাব? এই বয়সেই পাকা পাকা কথা। একদিন সে মনসুরের সঙ্গে হেসে হেসে সারা দুপুর গল্প করেছে। আজকে তার সাড়া পেলেই রুনু বন্দী হয়ে যায় নিজের ঘরে। রাবেয়া হেসে হেসে বলে, বেচারা বসে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরিয়ে ফেলেছে। রুনু, যা, বেচারাকে দর্শন দিয়ে আয়। থাকুক বসে, আমি যাচ্ছি না। কেন যাবি না? রোজ রোজ বেহায়ের মতো আসবে, লজ্জা লাগে না বুঝি? ঝুনু আর নিনুকে নিয়ে গল্প করে বেচারা সময় কাটায়। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ল। বাবার দুজন ফুফু এলেন, তার চাচাতো ভাইও এলো ছেলে মেয়ে নিয়ে। বাড়ির লোকজনে গমগম করতে লাগলো। মন্টু কোত্থেকে একটা রেকর্ড প্লেয়ার এনেছে, সেখানে তারস্বরে রাত দিন আধুনিক গান হচ্ছে। ফুপুর ছেলে মেয়ে কটির হল্লায় কান পাতা যাচ্ছে না। আশেপাশের বাড়ির ছেলেমেয়েরাও যোগ দিয়েছে তাদের সঙ্গে। পাড়ার ছেলেরা নিজেরাই বাঁশ কেটে মেরাব বাঁধার জোগাড় করেছে। বেশ লাগছে, উৎসবের নেশা ধরানো আমেজ। কলেজ থেকে 7 দিনের ছুটি নিয়ে নিলাম। 3 দিন পর বিয়ে, দম ফেলার ফুরসত নেই। দুপুরের ঘুম বিসর্জন দিয়ে কিসের জন্য হিসেব করছি। রাবেয়া পাশেই বসে। রুনু ঝুনু আর পুপুর দুমে লুডো খেলছে বসে বসে। বাবা গেছেন নানার বাড়ি। নিনুটা এলো এমন সময়, হাসি মুখে বলল, দাদা তোমাকে ডাকে। কে? নতুন দুলাভাই ইঞ্জিনিয়ার সাহেব। রুনু লজ্জায় লাল হয়ে ওঠে। রাবেয়া বলে বসে, আহা, বেচারার আর তর সইছে না। আমি স্যান্ডেল পায়ে নিচে নামি। বসার ঘরে মনসুর মুখ নিচু করে বসে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। কি ব্যাপার ভাই, কিছু বলবে? ঝুনু দরজার ফাঁক দিয়ে উকি দিতে লাগলো। মনসুর বলল, আপনি যদি একটু বাইরে আসেন, খুব জরুরি। আমি চমকে উঠলাম। কিছু কি হয়েছে এর মধ্যে? ঘরে না, আসেন ওই চায়ের দোকানটায় বসি। মনসুরের মুখ শুকনো, চোখের নিচে কালি পড়েছে। অপ্রকৃতস্থের মতো চাউনি। চায়ের দোকানে বসে সে কাশতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলো। এই চিঠিটা পড়েন একটু। গোটা গোটা অক্ষরে লেখা, আধ পাতার একটা চিঠি। সবুজ নামের একটি ছেলেকে লেখা। সবুজের সঙ্গে সে সিনেমায় যেতে পারবে না, বাসার সবাই সন্দেহ করবে। রুনুই লিখেছে মাস 3 আগে। স্তম্ভিত হয়ে গেলাম। কই পেয়েছ এই চিঠি? সবুজ কাল রাতে আমাকে দিয়ে গিয়েছে। ও। কথা বলতে আমার সময় লাগলো। আর বলবই বা কি? শুকনো গলায় বললাম, আমাকে কি করতে বলো? বিয়ে ভেঙে দিতে চাও? না মানে, এত আয়োজন, এত কিছু, মানে তুমি কি রুনুর সঙ্গে এই নিয়ে কথা বলতে চাও? না না, কি বলবো আমি। তবে আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে ঝুনুকে আমি বিয়ে করতে পারি। সে কি করে হয়? সব করা হয়েছে রুনুর নামে, আজ হঠাৎ করে? আপনি ভালো করে ভেবে দেখুন, তাহলে সব রক্ষা হয়। সব দিকে রক্ষার তেমন দরকার নেই। একটি মেয়ে একটা চিঠি লিখে ফেলেছে, এই বয়সে খুব অস্বাভাবিক নয় সেটা। সবুজ আমাকে আরও বলেছে। কি বলেছে? না, সে আমি আপনাকে বলতে পারবো না। সে তো মিথ্যা কথা বলতে পারে। আপনি বরঞ্চ ঝুনুর সঙ্গে। না, আমি তাহলে রুনুর সঙ্গে একটু কথা বলি। না, রুনুকে আর কি বলবে? যা বলবার আমিই বলবো।
আমি রুনুর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আসন্ন উৎসবের আনন্দ তার চোখে মুখে। সমস্ত ব্যাপারটার জন্য রুনুকেই দায়ী করা উচিত, কিন্তু কিছুতেই তা করতে পারছি না। রুনুকে আমি বড় ভালোবাসি। এই ঘটনাটা তাকে এক্ষুনি জানানো উচিত, কিন্তু কি করে বলবো ভেবে বুক ভেঙে গেল। রাবেয়াকেই জানালাম প্রথমে। রাবেয়া প্রথমটায় হকচকিয়ে গেল, শেষটায় কেঁদে ফেলল ঝরঝর করে। রাবেয়া বড় শক্ত ধাঁচের মেয়ে। রাবেয়া বলল, তুই রুনুকে সমস্ত বল, ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যা, বাবাকে আমি বলবো। রুনুকে এক চাইনিজ রেস্তোরাঁয় নিয়ে গেলাম। ফ্যামিলি কেবিনে তার মুখোমুখি বসে আমার গভীর বেদনা বোধ হচ্ছিল। রুনুই প্রথম কথা বলল, দাদা তুমি কি কিছু বলবে, না শেষবারের মতো ভালো খাওয়াবে? না রে, কিছু কথা আছে। বুঝতে পারছি তুমি কি বলবে, বলতো। তুমি কিটকির কথা কিছু বলবে তাই না? না, কিটকির কথা নয়। আচ্ছা রুনু, ধর তোর বিয়েটা যদি ভেঙে যায় কোনো কারণে, মনে কর বিয়েটা হলো না, এসব বলছো কেন দাদা? কি হয়েছে? তুই সবুজ নামের কোনো ছেলেকে চিঠি লিখেছিলি? রুনু বড় বড় চোখে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বলল, হ্যাঁ লিখেছিলাম। তার জন্য কিছু হয়েছে? হ্যাঁ, মনসুর তোকে বিয়ে করতে চাইছে না। কি বলে সে? সে ঝুনুকে বিয়ে করতে রাজি। রুনু চেষ্টা করল খুব স্বাভাবিকভাবে কথা বলতে, কিন্তু মানুষের মন ভেঙে গেলে সে আর যাই পারুক স্বাভাবিক হতে পারে না। খাবার নাড়াচাড়া করতে করতে রুনু সিনেমার কথা তুলল। কোন বন্ধু এক কবিকে বিয়ে করে রোজ রাতে একগাদা আধুনিক কবিতা শুনছে, সে কথা খুব হেসে হেসে বলার চেষ্টা করল। ঝুনু কেন যে এত মোটা হয়ে যাচ্ছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করল, এবং একসময় খাবারটা এত ঝাল বলে রুমাল বের করে চোখ মুছতে লাগল। আমি চুপ করে বসে রইলাম। রুনু ধরা গলায় বলল, দাদা তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ দেখলে আমি সত্যি কেঁদে ফেলব। আমি বললাম, কোথাও বেড়াতে যাবি রুনু? কোথায়? সীতাকুণ্ড যাবি? চন্দ্রনাথ পাহাড় থেকে দূরের সমুদ্র খুব সুন্দর দেখা যায়। রুনু কাতর গলায় বলল, যাব দাদা। কবে নিয়ে যাবে? চল কালই যাই। না, ঝুনুর বিয়ের পর চলো। ঝুনুর সঙ্গে এই ছেলের বিয়ে আমি হতে দেব না। তুমি বুঝতে পারছো না দাদা। খুব বুঝছি। বিয়ে হলে ঝুনু খুশি হবে। হোক খুশি, এই নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না রুনু। রুনুকে নিয়ে বের হয়ে এলাম। তখন সন্ধ্যা উতরে গেছে। রাতের নিয়ন আলো জ্বলে গেছে দোকানপাটে, ঝকঝক করছে আলো। রুনু খুব ক্লান্ত পায়ে হাঁটতে লাগলো। আমি তাকে কি আর বলি। গল্পকথন বাই কালোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস শঙ্খনীল কারাগার। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্পপাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পপাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। গল্পকথন বাই কালোল চ্যানেলের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। আশা করছি ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।